তো এখন হলো আমার নেফ্রোটিক সিনড্রোমের এক্সাম্পলটা আমি আবার রিপিট করতেছি ফার্স্ট থেকে, যে ফার্স্ট অফ অল আমার মেবি 1 ডিগ্রি, ফর এক্সাম্পল হলো ডাইরেক্ট পোডোসাইট ড্যামেজ। ওকে, যেটা বুঝতে হবে, আমার যদি ডাইরেক্ট পোডোসাইট ড্যামেজ হয়, তখন আমার যেটা হবে সেটা হলো আমার 1 ডিগ্রি। আর যদি পোডোসাইট ড্যামেজের সাথে মানে সিস্টেমেটিক প্রসেসের জন্য আমার পোডোসাইটটা ড্যামেজ হয়, মানে পোডোসাইট ড্যামেজ ফ্রম সিস্টেমেটিক প্রসেস, সেটা হলো আমার 2 ডিগ্রি। ওকে, তো আমি আবার রিপিট করতেছি, আমার ডাইরেক্ট পোডোসাইট ড্যামেজ হইলে হলো আচ্ছা আমার 1 ডিগ্রি, আর ফ্রম সিস্টেমেটিক প্রসেসের জন্য যদি হয় সেটা হলো আমার 2 ডিগ্রি। তো আমার এখানে এক্সাম্পলস দেখি, যে এক নম্বর হলো ফোকাল সেগমেন্টা গ্লোমেরুলোসিস, গ্লোমেরুস্ক্লেরোসিস। তো এটা আমরা একটু আগে দেখছিলাম যে ফোকাল কখন বলা হয়। হ্যাঁ, যে ফোকাল হলো আমার যখন লেস দেন 50% অফ গ্লোমেরুলাই হবে সেটাকে বলা হয় আমার ফোকাল, তাই তো? তো এই যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, তা আমার লেস দেন 50% অফ গ্লোমেরুলাই আর ইনভলভড। তার মানে আমার এখানে এই যে ফোকাল সেগমেন্টের গ্লোমেরুলোস্ক্লেরোসিসের ক্ষেত্রে লেস দেন 50% গ্লোমেরুলাস ইনভলভড। তো এটা হলো আমার 1 ডিগ্রি আর 2 ডিগ্রি, বোথ কেসে হতে পারে। মিনিমাল চেঞ্জ ডিজিজ, হ্যাঁ, এটাও হবে আমার 1 ডিগ্রি অর 2 ডিগ্রি। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, হ্যাঁ আমরা জানি নেফ্রোপ্যাথি কি। নেফ্রোপ্যাথি হলো আমার যে কিডনি ড্যামেজ টু কিডনি হলো অ্যাকচুয়ালি নেফ্রোপ্যাথি। হ্যাঁ, তো আমার যখন মেমব্রেনাস মানে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হলো আমার যখন ড্যামেজটা হলো মেমব্রেনে হবে। Membranous nephropathy occurs when the small blood vessels in the kidney, which filters wastes from the blood, become inflamed or thickened. মানে আমার স্মল ব্লাড ভেসেলস কিডনিতে অবস্থিত, হ্যাঁ, লাইক গ্লোমেরুলাই, যখন যেগুলো হলো আমার ওয়েস্ট ফিল্টার করে, হ্যাঁ, ফ্রম দ্য ব্লাড থেকে আমার ওয়েস্ট ফিল্টার করে, তারা যখন মোটা হয়ে যায়, থিকেন্ড হয়ে যায় বা ইনফ্লেমড হয়ে যায়, তখন আমার হলো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। ওকে, তো এটা গেল। তারপর হলো আমার এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটা এক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে। আর মিনিমাল চেঞ্জ ডিজিজটা কি? মিনিমাল চেঞ্জ ডিজিজ হলো ইজ আ ডিজিজ অ্যাফেক্টিং দ্য কিডনিজ হুইচ কজ আ নেফ্রোটিক সিনড্রোম। হ্যাঁ, মানে মিনিমাল চেঞ্জ হলো একটা ডিজিজ যেটা হলো আমার অ্যাফেক্ট দ্য কিডনি, মিনিমাল চেঞ্জ ডিজিজ যেটা হলো ইজ এ ডিজিজ অ্যাফেক্টিং দ্য কিডনিস হুইচ কজেস আ নেফ্রোটিক সিনড্রোম। তো আমার বলতেছে যে মিনিমাল চেঞ্জ ডিজিজ থেকে আমার নেফ্রোটিক সিনড্রোম হয়ে থাকে। তো নেফ্রোটিক সিনড্রোম লিস্ট টু, তারপর আমার নেফ্রোটিক সিনড্রোম কোথায় যায় এটা বলা হয়েছে। তো এই যে মিনিমাল চেঞ্জ ডিজিজ, দ্য এক্সাক্ট কজ অফ এমসিডি ইজ আননোন, ইট মে বি রিলেটেড টু ইমিউন সিস্টেম প্রবলেমস, ইনফেকশন, অ্যালার্জি, এসব আমার সাধারণত দেখা যাবে। হ্যাঁ, এই যে মিনিমাল চেঞ্জ ডিজিজ বা এমসিডি, এটা কি? এটা হলো ডিজিজ অ্যাফেক্টিং দ্য কিডনিস হুইচ কজ আ নেফ্রোটিক সিনড্রোম। তো লাইক অ্যাকচুয়ালি এখানে খুব ডিটেলস নাই। সো সোজা কথা আমার এমসিডি হলো ইজ আ ডিসঅর্ডার ওয়্যার দেয়ার ইজ ড্যামেজ টু ইউর গ্লোমেরুলাই। হ্যাঁ, আর দিস ডিজিজ গেটস ইস নেম বিকজ দ্য ড্যামেজ ক্যান নট বি সিন আন্ডার আর রেগুলার মাইক্রোস্কোপ। এর জন্য এটাকে মিনিমাল চেঞ্জ বলে, মানে এত কম চেঞ্জ হয়, হ্যাঁ, যে এটা আমার রেগুলার মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না, এবং এর জন্য এটাকে আমার মিনিমাল চেঞ্জ ডিজিজ বলে, এবং এটা আমার নেফ্রোটিক সিনড্রোমে লিড করে। ওকে, দেন আমার গেল অ্যামাইলোইডোসিস। হুম, অ্যামাইলোইডোসিস হলো আমার a rare disease that occurs when a protein called amyloid builds up in organ। যখন আমার একটা অর্গানের ভিতর অ্যামাইলয়েড প্রোটিন বিল্ড আপ হয়, তখন সেটা হলো আমার অ্যামাইলোডিস অ্যামাইলোডোসিস হয়। ওকে, সো সিস মানে তো আমরা জানি সিনথেসিস। তো আমার অ্যামাইলয়েড যখন সিনথেসিস হইতেছে কোনো অর্গানের ভিতর, সেটা আমার হলো অ্যামাইলোইডোসিস। This amyloid buildup can make the organs not work properly. Organs that may be affected include heart, kidney, liver, spleen, blah blah blah. তাহলে আমার যখন এই অ্যামালয়েডটা বিল্ড আপ হবে, তখন আমার সেই অর্গানগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। ওকে, আর অর্গান তো আমার অনেকগুলো, হার্ট, কিডনি সবগুলোতে আমার হতে পারে। দেন হলো আমার ডায়াবেটিক গ্লোমেরুলো নেফ্রোপ্যাথি। হ্যাঁ, তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটু আগে দেখছিলাম, যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলো যেটা একটা ডায়াবেটিক কিডনি ডিজিজ ইজ দ্য ক্রনিক লস অফ কিডনি ফাংশন অকারিং ইন দোজ ইন ডায়াবেটিস মেলাইটাস। মানে নেফ্রোপ্যাথি, নেফ্রোপ্যাথি মানে ড্যামেজ অফ দ্য কিডনি, নেফ্রো কিডনি, প্যাথি হলো ড্যামেজ বা প্যাথোলজি আর কি। সো আমার কিডনি ড্যামেজ হচ্ছে কার কারণে? ডায়াবেটিসের কারণে। তো ডায়াবেটিক মেলাইটাসের কারণে আমার যখন কিডনি ড্যামেজ হয়, সেটা হলো আমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি গেল। হ্যাঁ, তো আমার এবারে আমরা দেখব হলো নেফ্রাইটিক নেফ্রোটিক সিনড্রোম। তো নেফ্রাইটিক নেফ্রোটিক সিনড্রোমের ফার্স্ট অফ অল আমার গ্লোমেরুলো
বেসমেন্ট মেমব্রেন জিবিএম সিভিয়ার ড্যামেজ হবে। এতে কি হবে? লস অফ আরবিসিস ইন দ্য ইউরিন, আর হলো ইম্পেয়ার্ড চার্জ ব্যারিয়ার। হ্যাঁ, ইম্পেয়ার্ড চার্জ ব্যারিয়ার আমরা জানি যে চার্জ ব্যারিয়ার সাধারণত যেটা থাকে পোডোসাইটের ওখানে, সেটা আমার কি করে প্রোটিনটাকে পাস হতে দেয় না। হ্যাঁ, আমার প্রোটিনটাকে পাস হতে দেয় না, যে আমার প্রোটিন আমার পাস হতে পারে না। তো আমার যখন এই চার্জ ব্যারিয়ারটা ইম্পেয়ার্ড হয়ে যায় তখন আমার প্রোটিনটা পাস করে ভিতরে ঢুকে যেতে পারে। ওকে, যাই হোক, তো এটাই হলো আমার আহ, মানে প্রোটিন, সোজা কথা আমার ইম্পেয়ার চার্জ ব্যারিয়ার যখন হবে তখন আমার প্রোটিনটা ভিতরে ঢুকতে পারবে। এতে আমার কি হবে? এক নম্বর হবে হিমাচিউরিয়া, কজ এই যে আমার আরবিসিস ইউরিনে আছে আর প্রোটিনটা পাস করে ফেলতেছে, কারণ আমার প্রোটিন নেগেটিভ চার্জ, চার্জ ব্যারিয়ারও নেগেটিভ থাকে, বা চার্জ ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, সো নেগেটিভ চার্জের প্রোটিন ভিতরে ঢুকে গেছে ইউরিনে, তাহলে সেটা আমার হবে প্রোটিন ইউরিয়া। গেল। তারপর আমার নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া সাধারণত আমার 3.5 গ্রাম পার ডে হয়। ওকে, তো সরি, এখন আমার মানে বুঝাচ্ছে কি, আমার সাধারণত প্রোটিন ইউরিয়া নেফ্রাইটিক রেঞ্জে থাকে, নেফ্রোটিক রেঞ্জে থাকে। নেফ্রাইটিক রেঞ্জে যেটা থাকে সেটা হলো আমার less than 3.5 গ্রাম। হ্যাঁ, এটা আমরা দেখছি। বাট নেফ্রোটিক রেঞ্জে সাধারণ থাকে কি আমার greater than 3.5 গ্রাম। তো আমার নেফ্রোটিক সিনড্রোমে এটা আমার থাকে হলো নেফ্রোটিক রেঞ্জে। তো আমার যখন নেফ্রোটিক রেঞ্জে থাকবে তখন সেটা কি হবে? অবভিয়াসলি কি, greater than 3.5 গ্রাম। এতে আমার অ্যান্ড কম কনমিট্যান্ট ফিচার্স অফ নেফ্রাইটিক সিনড্রোম। তো কনমিট্যান্ট মানে কি? কনমিট্যান্ট হলো ন্যাচারালি অ্যাকম্পানিং অর অ্যাসোসিয়েটেড, মানে আমার যে সিনড্রোমস গুলো থাকবে, হ্যাঁ, সেগুলো হলো আমার নেফ্রাইটিক সিনড্রোমের হবে। মানে আমার প্রোটিন ইউরিয়াটা হবে নেফ্রোটিক সিনড্রোমে greater than 3.5 গ্রাম পার ডে, বাট আমার সিমটমস থাকবে নেফ্রাইটিক সিনড্রোমে। ওকে, তো আমার ফিচার্স অফ নেফ্রাইটিক সিনড্রোম। ওকে, এই যে ফিচার্স অফ নেফ্রাইটিক সিনড্রোম, তো ক্যান অকার উইথ এনি ফর্ম অফ নেফ্রাইটিক সিনড্রোম, মানে আমার নেফ্রাইটিক সিনড্রোমের ফিচার্সের যে কোনো, তাই তো? তাহলে আমার কি ক্যান অকার উইথ এনি ফর্ম অফ নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোমের যে কোনো ফর্ম দিয়ে আমার এটা আসতে পারে। বাট ইজ মোস্ট কমন উইথ কি কি? তো নেফ্রাইটিক সিনড্রোমের তো আমরা অনেকগুলো পড়ছি, হ্যাঁ, যেমন লাইক হলো অ্যালবোর সিনড্রোম, দেন হলো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, তারপর মেমব্রেনো প্রলিফারেটিভ, না, যেগুলো সবগুলো আমরা পড়ছি। হ্যাঁ, তো এটার মধ্যে আমার ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস আর মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো দিয়ে আমার সাধারণত ফিচার্সটা দেখায় থাকবে। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোমে, মানে সোজা কথা, ফার্স্ট অফ অল আমি দেখে ভাববো যে আমার নেফ্রাইটিক সিনড্রোম হয়েছে, কজ এই দুইটা ফিচার্সটা মিলে যাবে, যেমন ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস আর মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই দুইটার ফিচার মিলে যাবে। কিন্তু তারপর আমি যখন আমি প্রোটিনের রেঞ্জ দেখবো, সেটা দেখবো আমি নেফ্রোটিক রেঞ্জে চলে গেছে, মানে greater than 3.5 গ্রাম পার ডে। তখন আমি বুঝবো, হ্যাঁ, যে আমার এটা হলো নেফ্রোটিক সিনড্রোম, কজ আমার বোথ ক্যারেক্টারিস্টিক্স এটার মধ্যে আছে। ওকে, তো গেল। এবার হলো আমরা নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে দেখবো। নেফ্রাইটিক সিনড্রোম হলো একটা ইনফ্ল্যামেটরি প্রসেস। হ্যাঁ, এখানে আমার নিমোনিক একটা ছোট্ট করে দিছে যে এটা আই। হ্যাঁ, এআই আর এআই কে মিলানো ট্রাই করছে। ওকে, তো যাই হোক, এটা হলো আমার আইসিস রিলেটেড, নেফ্রাইসিস থেকে নেফ্রাইটিক সিনড্রোম। হ্যাঁ, তো আইসিস মানে তো আমরা জানি যে, সরি, নেফ্রাইটিস থেকে নেফ্রাইটিক সিনড্রোম। তো আইটিস মানে যাবে আমরা ইনফ্ল্যামেশন। তো এর জন্য আমরা নেফ্রাইটিক সিনড্রোম হলো একটা ইনফ্ল্যামেটরি প্রসেস। তো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, আমরা আগে দেখি যে নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে কি কি টাইপস আছে। এক নম্বর হলো আমার অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, গেল। দেন হলো আমার র্যাপিড প্রোগ্রেসিভ, যেটা হলো র্যাপিড প্রোগ্রেসিভ ব্র্যাকেটিসে ক্রিসেন্টেরিক, কজ আমার এখানে ক্রিসেন্টেরিক টাইপের সেল দেখা যায়, যেটা মানে ফাইব্রিন দেখা যায়, ক্রিসেন্টস দেখা যায়। তো এটা আমরা পরে পড়তেছি, র্যাপিড প্রোগ্রেসিভ ক্রিসেন্টেরিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপর ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, দেন হলো আমার আইজিএ নেফ্রোপ্যাথি বা বার্গার ডিজিজ, অ্যালপোর্ট সিনড্রোম। হ্যাঁ, আর হলো মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তখন আমরা একটা একটা করে দেখব। হুম, তো ফার্স্ট অফ অল আমরা দেখব হলো যে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো মোস্ট ফ্রিকোয়েন্টলি সিন ইন চিলড্রেন, বাচ্চাদের দেখা যায়। হ্যাঁ, বাচ্চাদের দেখা যায়। আর 2 to 4 weeks আফটার গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অফ ফ্যারিংস অর স্কিন। ফার্স্ট অফ অল বুঝতে হবে পোস্ট মানে কি, পরবর্তী, মানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের পরবর্তী গ্লোমেরুলাসে আমার ইনফ্লামেশন হইছে। হ্যাঁ,
কার কারণে হয়েছে? স্ট্রেপ্টোকক্কাসের কারণে হয়েছে। এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল মানে স্ট্রেপ্টোকক্কাস অ্যাটাক দেওয়ার পরে যে সিনড্রোমটা আসতেছে তখন আমার নেফ্রাইটিস সিনড্রোম আসতেছে। হ্যাঁ, তাহলে আমার চিলড্রেনে দেখা যাচ্ছে যেহেতু পোস্ট, তাহলে আমার কি 2 or 4 উইকস আফটার। হ্যাঁ, এক নাম্বার পোস্ট আমার সলভড হইলো 2 to 4 উইকস আফটার। কখন? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এই যে, হ্যাঁ, পোস্ট গেল। দেন হলো আমার গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল, ওকে, স্ট্রেপ্টোকক্কাসের জন্য আছে, তো আমি এটা গ্রিন করে দিয়ে যে স্ট্রেপ্টোকক্কাল, এটা আরেকটা পয়েন্ট গেল, নামের সাথে মিলে যাচ্ছে। দেন ইনফেকশন অফ দ্য ফ্যারিংস অ্যান্ড স্কিন। ইনফেকশন মানে কি? আইটিস, রাইট? এই যে তাহলে আমার এই যে নেফ্রাইটিস কার কার? ফ্যারিংস আর স্কিনের জন্য হইতেছে, তো আমি আইটিসটা দিলাম, এই যে ইনফ্লামেশন হচ্ছে, গেল। দেন হলো অলসো কল পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস when caused by non-streptococcal pathogens। হ্যাঁ, তো আমার যখন নন স্ট্রেপ্টোকক্কাস প্যাথোজেন দিয়ে হবে, হ্যাঁ, নন স্ট্রেপ্টোকক্কাল, তো সহ আমার এই যে স্ট্রেপ্টোকক্কাল কথাটা বাদ চলে যাবে, তার মধ্যে আবার ইনফেকশন কথাটা চলে আসবে, কজ ইনফেকশন হয়েছে বাট স্ট্রেপ্টোকক্কাসের জন্য হয় নাই, তখন এটা হবে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাও কি রিজলভস স্পন্টেনিয়াসলি ইন মোস্ট চিলড্রেন, সাধারণত মোস্ট চিলড্রেনের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়। হ্যাঁ, মে প্রোগ্রেস টু রেনাল ইনসাফিসিয়েন্সি ইন অ্যাডাল্টস। হ্যাঁ, তাহলে আমার দেখি এটা হলো আমার চিলড্রেনের ক্ষেত্রে রিজলভ করে। হুম, চিলড্রেনের ক্ষেত্রে রিজলভ করে, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে আমার প্রবলেমটা কি হয় সেটা হলো আমার রেনাল ইনসাফিসিয়েন্সিতে লিড করে। তো আমরা এখন দেখবো যে রেনাল ইনসাফিসিয়েন্সিটা কি। রেনাল ইনসাফিসিয়েন্সি মানে কিডনি ফেলার, সোজা কথা। তো সিভিয়ার ফেলার অফ দ্য কিডনিজ টু ফাংশন প্রপারলি, মানে এমন ভাবে কিডনি ফেল করছে যে রেনাল ইনসাফিসিয়েন্ট, কাজেরই না কোনো, সোজা কথা। তো টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিবে এর ক্ষেত্রে। আমার এটা খুবই ইম্পর্টেন্ট, আমার আসতে পারে যে কোন রিয়াকশনটা দেখা যায়, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অনেক টাইপের আছে। তো টাইপ 3 hypersensitivity in the cell and Combs classification of allergic reactions, মানে অ্যালার্জিক রিয়াকশনস এর গেল এন্ড কমস ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা হলো আমার টাইপ 3 hypersensitivity reaction occurs when there is a accumulation of immune complexes that have not been adequately created by innate immune cell। মানে এটা মেইনলি হলো আমার কখন হয়, যখন অনেকগুলা ইমিউন কমপ্লেক্সের অ্যাকুমুলেশন হয়, যেটা have not been adequately cleared by innate immune cell, মানে innate immune cell দ্বারা cleared হয় নাই, giving rise to an inflammatory response and হলো attraction of leukocytes, সোজা কথা। তো এটা হলো আমার মেইনলি একটা ইমিউন কমপ্লেক্সের আইসি যারা আছে তাদের অ্যাকুমুলেশনের জন্য আমার টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিটা হয়ে থাকে, ওকে, আর একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স ক্রিয়েট করে। প্রেজেন্স উইথ পেরিফেরাল অ্যান্ড পেরিঅর্বিটাল এডেমা, একটা একটা করে আমরা পড়ি। তারপর হলো পেরিয়র, দেন হলো আমার টি অর কোলা কালার্ড ইউরিন, আর হলো আমার হাইপারটেনশন। তাহলে আমরা বুঝলাম পেরিফেরাল পেরিঅরবিটাল এডেমা। তো এটা আমি আবার দেখানো, আচ্ছা দেখাইতেই, যে আমার পেরিঅরবিটাল এডেমা হলো আমার চোখের চারপাশে পানি জমে, অর্থাৎ সল্ট রিটেনশনের জন্য। ছবিতে যদি আমরা দেখি, এই যে চোখের চারপাশে পানি জমছে, হ্যাঁ, এডেমা, ওকে। তো আর টি অ্যান্ড কোলা কালার ইউরিন, টি অ্যান্ড কোলা কালার চায়ের মতো, বা কোকা কোলার যে কোকা কোলা আছে সেটার মতো কালার ইউরিন হবে। হ্যাঁ, এই যে একবারে টি অর ইয়ে কালার ইউরিন, টি কালার ইউরিন, বা হলো আমার কোকা কোলা, মানে যে একবারে কোকা কোলা কালার ইউরিন হয়েছে। দেন হলো আমার প্লাস হলো আমার স্ট্রেপ টিটার্স বা সেরোলজিস। তো এটা দেখতে হবে যে পজিটিভ স্ট্রেপ টিটার্স কি। স্ট্রেপ টাইটার কি? দ্য অ্যান্টি স্ট্রেপ টাইটার অ্যান্টিবডি, দ্য অ্যান্টি স্ট্রেপ antibody titer, the number of molecules in blood that indicate a previous infection, is a test that determines whether the child has had previous strep infection. হুম। তো এখন আমরা দেখি যে স্ট্রেপ টাইটার্স বা সেরোলজিস। হ্যাঁ, স্ট্রেপ্টো স্ট্রেপ মানে স্ট্রেপ্টোককাস ক্যাকচুয়ালিয়ার্স। হ্যাঁ, যাই হোক, আমরা স্টেপ দিয়ে দেখি। স্ট্রেপ হলো মেডিসিনে হলো স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ, এটাই, যে স্ট্রেপ্টোকক্কাসের শর্ট ফর্ম। তো আমার স্ট্রেপটাইটাস বা সেরোলজি চেক করে বুঝতে হবে যে আমার আগে স্ট্রেপ্টোকক্কাস কোনো ইনফেকশন আছে নাকি, যেটা আমাকে বললো। হুম, যে
এই টেস্ট দিয়ে বুঝবো যে আমার প্রিভিয়াস স্ট্রেপ ইনফেকশন আছে নাকি। যাই হোক, তো আমি যে স্ট্রেপ টাইটার বা সেরোলজি আমার পজিটিভ আসবে, মানে আমি স্ট্রেপ্টোকক্কাস চেক মারলাম, হ্যাঁ, যে আমার স্ট্রেপ্টোকক্কাস আছে নাকি, তখন এই ইয়েটা হলো আমার স্ট্রেপ টাইটার্স বা স্ট্রেপ সেরোলজি বলে, সেটা আমার পজিটিভ আসতেছে। দেন হলো আমার কমপ্লিমেন্ট লেভেলস C3 ডিউ টু কনজাম্পশন কমে যাবে। হুম, কনজাম্পশনের জন্য আমার কমপ্লিমেন্ট লেভেল কমে যাবে। তো কমপ্লিমেন্ট লেভেলস কি? হ্যাঁ, কমপ্লিমেন্ট সিস্টেম, এটা হলো পার্ট অফ ইমিউন সিস্টেম। The complement system, also known as the complement cascade, is a part of the immune system that enhances the ability of the antibodies and phagocytic cells to clear microbes and damaged cell from an organism. তো কমপ্লিমেন্ট সিস্টেম সাধারণত আমার কি করে, দ্য অ্যাবিলিটি অফ অ্যান্টিবডিজ অ্যান্ড ফ্যাগোসাইটিক সেল টু ক্লিয়ার দ্য মাইক্রোবস অ্যান্ড ড্যামেজ সেল, মানে আমার যে মাইক্রোবস আসে বাইরে থেকে, হ্যাঁ, সেগুলো আমার সাধারণত কমপ্লিমেন্ট সিস্টেম ড্যামেজ করে থাকে। তো আমার এই কমপ্লিমেন্ট লেভেলটা কমে যায়। হ্যাঁ, C3 যেটা। হুম, তো C3 ফর, সরি, C3 complement test is used to measure a protein called C3, which is the part of the body's immune system. High or low values may indicate medical problems ranging from autoimmune disease and autoimmune disorder to infections. হ্যাঁ, তো আমার এই যে C3 যেটা আছে কমপ্লিমেন্ট লেভেল মেইনলি হলো আমার C3, হ্যাঁ, সেটা কমে যায়। ওকে, এটা একটা কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট সিস্টেমের একটা পার্ট, ডিউ টু হলো কনজাম্পশনের জন্য। এলএম কি? এলএম হলো লাইট মাইক্রোস্কোপি। লাইট মাইক্রোস্কোপি আমি যদি করি সেলসে, তাহলে আমি দেখব যে গ্লোমেরুলাই এনলার্জ অ্যান্ড হাইপারসেলুলার। ওকে, এই যে চিত্র এর মতো গ্লোমেরুলাইটা, এই যে গ্লোমেরুলার যেটা আছে সেটা হলো আমার এনলার্জড হয়ে গেছে আর হাইপারসেলুলার হয়ে গেছে। দেন আমি যদি ইমিউনোফ্লুরোসেন্স করি, তাহলে আমি দেখবো স্টারি স্কাই। হ্যাঁ, স্টারি মানে কি? স্কাই এর মধ্যে অনেক স্টার যেমন থাকে দেখে ওরকম মনে হবে, স্টারি স্কাই মনে হবে। মানে কি? এখানে স্টারটা গ্র্যানিউলস এর মতো বোঝাচ্ছে, তো গ্র্যানিউলার অ্যাপিয়ারেন্স বোঝাচ্ছে। দেন হবে আমার লাম্পি বাম্পি। হ্যাঁ, লাম্পি বাম্পি। হ্যাঁ, আর বি, এরকম একটা লাইক বি চিত্রের মতো, যে লাম্পি বাম্পি। হ্যাঁ, লাম্পি বাম্পি স্টার্স ইন দ্য স্কাই এর মতো ইমিউনোফ্লোরেসেন্স করলে। আর হলো ডিউ টু জি আইজিএম এন্ড C3 ডিপোজিশন অ্যালং জিবিএম, মানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এই যে স্টেরিস্কা, এটা এরকম কেন লাগতেছে? এটা মেইনলি লাগতেছে হলো আমার ইয়ের জন্য, আইজিজি, আইজিএম আর C3 এই তিনটা ডিপোজিশন হয়েছে। হ্যাঁ, এই তিনটা ডিপোজিশন হয়েছে, এর জন্য আমার স্টেরিস্কাই, গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স আর লাম্পি মাম্পি লাগতেছে। কোথায় ডিপোজিশন হয়েছে? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন আর মেসেঞ্জিয়াম বরাবর। হ্যাঁ, অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড মেসেঞ্জিয়াম, এর জন্য আমার এই দুইটা লাগবে। দেন হলো আমার ইএম বা ইলেকট্রন মাইক্রোস্কোপি, এতে আমি পাবো কি? সাব এপিথেলিয়াল আইসি হাম্পস। হ্যাঁ, আইসি মানে কি? ইমিউনো কমপ্লেক্স। তো আমি ইমিউনো কমপ্লেক্সের হাম্পস পাবো। হ্যাঁ, সাব এপিথেলিয়াম আইপি হাম্পস, আইসি হাম্পস। তো এই যে সাব এপিথেলিয়াল হাম্পস আর ফ্রিকোয়েন্ট অ্যান্ড হ্যাভ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য হলমার্ক অফ দিস ডিজিজ। ওকে, হ্যাঁ, মেনলি গ্লোমেরুলার ডিজিজ বুঝাই যাচ্ছে। দে ভ্যারি ইন সাইজ অ্যান্ড নাম্বার অ্যান্ড আর সামটাইমস কনসেন্ট্রেটেড অন দ্য বেসমেন্ট মেমব্রেন ওভারলাইং দ্য মেসেঞ্জিয়াম, এরকম হাম্পস দেখা যাবে। ওকে, এই যে হাম্পসের মতো। হুম, এই যে হাম্পস, ডার্ক ডার্ক। তো আমার ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমি এটা পাবো। তো এই তিনটা আমি তিনটা টাইপের জিনিসে পাবো। তো এখান থেকে আমার এক্সামে এই যে এলএম বা আইএফ বা ইএম এর আসবে, স্লাইড আসবে, এবং ওটা দেখে আমার মানে বের করতে হবে। দেন হলো আমার র্যাপিডলি প্রোগ্রেসিভ বা ক্রিসেন্টের গ্লোমেরুলোস্ক্লেরোটিস। সুন্দর করে ক্রিসেন্টিক কথাটা লিখে দিছে, তো এটা আমরা একটু পরে দেখতেছি যে ক্রিসেন্ট সাইপ এলএম এ দেখা যাবে। তো এটা হলো পুয়ার প্রগনোসিস, মানে আমার এটা সলিউশন। হ্যাঁ, প্রগনোসিসটা খুবই মানে স্লো আর র্যাপিডলি ডিটোরিয়েটিং রেনাল ফাংশন। তো আমার আস্তে আস্তে, যেহেতু প্রগনোসিস পুরো ইয়ে, তাহলে আমার ডেটোরেট করতে থাকবে। হ্যাঁ, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে, লাইক বিকেম প্রোগ্রেসিভলি ওয়ার্স। হ্যাঁ, ডেটেরিওরেটিং। তো আমার প্রোগ্রেসিভলি এই রেনাল ফাংশনটা আরো ওয়ার্স হইতে থাকবে দিন তো রাত। তো আমি যদি এখন লাইট মাইক্রোস্কোপি করি, আমি এক নাম্বার যেটা পাবো, ক্রিসেন্ট মুন শেপড। হ্যাঁ, সুন্দর করে এই যে বলে দিছে সি নাম্বার চিত্র, আমি যদি এই যে ক্রিসেন্ট মুন শেপড, এই যে দেখতেছি সি, সুন্দর করে বোঝা যাচ্ছে এই যে অর্ধচন্দ্র। হ্যাঁ, ক্রিসেন্ট মুন, একেবারে রেড ক্রিসেন্টের যে সাইন আছে ওটার মতো। তো ক্রিসেন্ট মুন শেপ। হ্যাঁ,
দেখলাম। দেন হলো ক্রিসেন্টস কনসিস্ট অফ কি ফাইব্রিন এন্ড প্লাজমা প্রোটিন। তো কোন প্লাজমা প্রোটিন থাকে? ফাইব্রিন এন্ড প্লাজমা প্রোটিন থাকে। আর তার মধ্যে যে প্লাজমা প্রোটিনটা থাকে সেটা হলো 33B উইথ গ্লোমেরুলার প্যারাইটাল সেলস, মনোসাইটস অ্যান্ড ম্যাক্রোফেজেস। সাথে আমার গ্লোমেরুলার প্যারাইটাল সেলস থাকবে, মনোসাইটস থাকবে আর ম্যাক্রোফেজেস থাকবে। The several disease process may result in this pattern which may be delineated via IF pattern, হ্যাঁ, immunofluorescence pattern। তো several disease process may result in this pattern, হ্যাঁ। ফার্স্ট অফ অল এই যে ক্রিসেন্ট মুন শেপ আসতেছে, তা আমি ফার্স্টে লাইট মাইক্রোস্কোপি করলাম। তো আমি ফার্স্টেই বলতে পারবো না যে এটা আমার র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, কারণ এই 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 ক্রিসেন্ট শেপটা আমার সেভারাল ডিজিজের ক্ষেত্রে একই জিনিসই দেখা যায়। এখন আমি কিভাবে বুঝবো যে এটা আমার র্যাপিডলি প্রোগ্রেসিভ বা ক্রিসেন্টেড গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাকে আমার আলাদা করতে হবে। তখন আমি সেকেন্ডারি যেটা দেখবো সেটা হলো আইএফ প্যাটার্নটা চেক করব। ওকে, তো এটা আমার ডিলাইনেটেড হবে, ডিলাইনেটেড ভায়া আইএফ প্যাটার্ন। তো এখন আইএফ প্যাটার্নের মধ্যে আমরা দেখি অনেকগুলো আছে। একটা হলো লিনিয়ার আইএফ, হ্যাঁ, লিনিয়ার আইএফ, যেটা হলো ডিউ টু অ্যান্টিবডিজ টু গ্লোমেরুলো বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, আমার যদি অ্যান্টিবডিজ যখন জিবিএম আর অ্যালভিওলার বেসমেন্ট মেমব্রেন বরাবর থাকে তখন সেটা আমার লিনিয়ার আইএফ থাকবে, হ্যাঁ। দেন হলো গুড প্যাস্চার সিনড্রোম দেখা দেবে, এর জন্য আমার হেমাচিউরিয়া বা হেমোপটিসিস হবে। অ্যাজ ফার আই নো হেমোপটিসিস হলো আমার কফিং আপ অফ ব্লাড অর ব্লাড স্টেইনড মিউকাস ফ্রম দ্য ব্রঙ্কাই, মানে কাশির সাথে রক্ত বের হবে, এটা হলো আমার হেমোপটেসিস। তো আমার হেমাচিউরিয়ার হেমোপটেসিস দেখা দিবে। দেন হলো আমার টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিবে, হ্যাঁ। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি হলো যে সেম যে টাইপ 3 এর সময় পড়ছিলাম, যেখানে আমার ইন উইচ আইজিজি অ্যান্ড আইজিএম অ্যান্টিবডিজ আর ডিরেক্টেড এগেইনস্ট এন্টিজেন্স অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল। হ্যাঁ, সোজা কথা ইনফ্লামেশন, ডিটেলসে না যাই, এটা একটা টাইপের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে আমার গুড প্যাস্চার সিনড্রোম দেখা দেবে। হুম। তো এই যে লিনিয়ার আইএফ যখন দেখা দেয় সেটা আমার হলো ইয়ে গুড প্যাস্চার সিনড্রোম। তো গুড প্যাস্চার সিনড্রোমে যেটা হয় আমার হেমাচিউরিয়ার হেমাপটেসিস হয়, মানে ইউরিনে ব্লাড বের হয়, ইয়েতেও ব্লাড বের হয়। যেহেতু আমার নেফ্রাইটিস, আমার আইটিস, নেফ্রাইটিক সিনড্রোম, সেখানে অবভিয়াসলি আমার আরবিসি বেশি থাকে, তো এই দুইটা কাজ হয়, হ্যাঁ। ট্রিটমেন্ট কি? প্লাজমা ফেরেসিস হবে। ট্রিটমেন্ট হলো আমার প্লাজমা ফেরেসিস। প্লাজমা ফেরেসিস কি? Plasmapheresis is a process in which the liquid part of the blood or plasma is separated from the blood cells. Then typically the plasma is replaced with another solution such as saline or albumin. হ্যাঁ, তো প্লাজমাটাকে ট্রিটমেন্ট করা হয়, প্লাজমাটাকে আমার সরায়, ওটাই মানে আরবিসি আর প্লাজমাকে আলাদা করে দিয়ে প্লাজমাটা আমার অন্য একটা সলিউশন দিয়ে রিপ্লেসমেন্ট করে, সেটা হলো আমার প্লাজমা ফেরেসিস। দেন নেগেটিভ আইএফ বা পলসি ইমিউন, যেটার মধ্যে নো আইজিজি ওর সি3 ডিপোজিশন। তো আমরা এখানে দেখছি যে ফার্স্ট অফ অল আমার সি3 ডিপোজিশন থাকে, হ্যাঁ, বাট আমার এই যে নেগেটিভ আইএফ বা পরে যেটা, সেটার মধ্যে আমার কোনো ধরনের ইয়ে পলসি ইমিউন যেটা, সেটার মধ্যে আমার আইজি বা সি3 ডিপোজিশন হয় না। তো এখানে ক্ষেত্রে আমার যেটা দেখা যায় সেটা হলো আমার গ্লোমেরুলাম গ্লোম গ্র্যানুলোম্যাটোসিস উইথ polyangiosis, একটা একটা করে দেখি। Granulomatous কি? Granulomatous with polyangiitis is an uncommon disorder that causes inflammation of the blood vessels in your nose, sinus and throat, lungs and kidney। তো আমার যখন ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেলস হবে সেটাকে বলা হয় আমার গ্র্যানুলোম্যাটোসিস উইথ পোলিয়ানজাইটিস। সেটা অনেক জায়গায় হতে পারে, কিডনিতেও হয়। তাহলে আমি এই জিনিসটা দেখতে পারবো। ওকে, হুম। তো আমার নেগেটিভ আইএফ বা পনি ইমিউন যখন আসবে তখন আমি এটা দেখতে পারবো। আর সাথে ফর্মালি চার্গ স্ট্রস সিনড্রোম। হুম, এটা কি? চার্গ স্ট্রস সিনড্রোম, চার্গ স্ট্রস সিনড্রোম ইজ আ ডিসঅর্ডার মার্কড বাই ব্লাড ভেসেলস ইনফ্লামেশন। হ্যাঁ, তো এটাও যে সেম, যে আমার গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা চার্গ স্ট্রস সিনড্রোম সবগুলো হলো আমার ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেলস। শেষ। তো এটা আমার দেখা যাবে নেগেটিভ আইএফ এর ক্ষেত্রে। দেন হলো পিআর3 আঙ্কা আর সি আঙ্কা। এটা দেখা যাবে। তো অ্যাঙ্কাটা কি? অ্যাঙ্কাটা আমার একটু দেখতে হবে। অ্যান্টি নিউরোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি, হ্যাঁ, এগুলা দেখা যাবে। অ্যান্টি নিউরোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডিজ আর গ্রুপ অফ অ্যান্টিবডিজ মেইনলি আইজিজি টাইপ। যাই হোক, তো এদেরকে দেখা যাবে। আর আমার পিআর3 দেখা যাবে। দুই টাইপের আঙ্কা আছে,
এটা হলো পিয়ার থ্রি আঙ্কা আর সি আঙ্কা। সি আঙ্কা আর পিয়ার থ্রি আঙ্কা or anti-neutrophil cytoplasmic antibodies are a type of auto antibody, an antibody produced by the body that acts against one of its own proteins। মানে এই অ্যান্টিবডি সি আঙ্কা আর পিয়ার থ্রি আঙ্কা এরা কি করে, এমন টাইপের একটা অ্যান্টিবডি যারা নিজের বডিতে তৈরি অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে, প্রোটিনের বিরুদ্ধে কাজ করে, মানে অ্যাগেইনস্ট ওয়ান অফ ইটস ওন প্রোটিনস। হ্যাঁ, তো এটা সাধারণত এই যে গ্র্যানুলার হয়, সাইটোপ্লাজমিক স্টেইনিং প্যাটার্ন হয়, মাইক্রোস্কোপে দেখা যায়। যাই হোক, তো এটা সোজা কথা, এরা হলো অনেকটা লাইক মির্জাফর। হ্যাঁ, পিয়ার চিয়াঙ্কা এরা হলো নিজের তৈরি প্রোটিনের বিরুদ্ধে এরা মেনলি কাজ করে। পিঙ্ক দিয়ে দিই, এই যে ইউসিনোফিলিক গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। হ্যাঁ, তো এটাই আমরা বলি, এটা তো দেখলামই, এটা হলো ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেলস যখন ইউসিনোফিক রিজন ইউসিনোফিলিক মানে ইউসিনোফিলের জন্য হয় তখন। হ্যাঁ, বা হলো যে an extreme rare disorder causes inflammation of the blood vessels। শেষ। তো এটা ইউসিনোফিল জমা হয় মেনলি। যাই হোক, তো মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। হুম, দেন এখানে আমরা দেখবো এমপিও আঙ্কা, পি আঙ্কা দেখা যাবে। এটাও সেম জিনিস, একই যে পিয়াঙ্কা বা এমপিয়ঙ্কা হলো পেরি নিউক্লিয়ার অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডিস। হ্যাঁ, আর অ্যান্টিবডিজ দ্যাট স্টেইন দ্য ম্যাটেরিয়াল অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ আ নিউট্রোফিল। যেটা হলো আমার নিউট্রোফিলের যে নিউক্লিয়াস থাকে তার চারপাশে এরা থাকে, মানে স্টেইনিং করে স্পেশাল ক্লাস অফ নিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডিজ। তো আবার এই যে আঙ্কার অনেকগুলো আছে। হ্যাঁ, সি আঙ্কা, পি আঙ্কা। তো এই যে পি আঙ্কা হলো দেখলাম যে পেরি নিউক্লিয়ার, মানে নিউক্লিয়ারের চারপাশে কার, নিউ নিউট্রোফিলের এন্টি নিউট্রোফিল, যেহেতু নিউক্লিয়াস অফ দ্য নিউট্রোফিলের চারপাশে পেরি নিউক্লিয়ার এন্টি নিউট্রোফিলিক সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। বুঝছো? তো আমার নিউট্রোফিলের নিউক্লিয়াসের চারপাশে গেল। আর সিয়াঙ্কা যেটা ছিল সেটাও হলো আমার সাইটোপ্লাজমিক অ্যাকচুয়ালি। হুম, সিয়াঙ্কা যেটা ছিল সেটা হলো সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। শেষ। হ্যাঁ, আর এরা হলো প্রোটিনের বিরুদ্ধেই নিজেরা কাজ করে। প্রোটিন থ্রি, পি আর থ্রি, প্রোটিনের অপোজিশনে কাজ করে নিজের তৈরি প্রোটিনে। যাই হোক, তো এটা হলো আমার মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস দেখা যাবে। হুম, তো মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস হলো আমার an ill-defined autoimmune disease characterized by systematic post-immune necrotizing small vessel vasculitis with a clinical or pathological evidence। সোজা কথা, এটা হলো ভ্যাসেল ইনফ্লামেশন। হ্যাঁ, এটা হলো মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস যেটা এখানে দেখা যায়। তো যাই হোক, গেল। তো গ্র্যানুলার আইএফ যেটা পিএসজিএন আর ডিপিজিএন দেখা যাবে। ওকে, তো একটা দেখি যে গ্র্যানুলার আইএফ যখন পাবো তো তখন আমি কি বুঝবো, তখন আমি বুঝবো যে অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাকিউট প্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটা আমরা উপরে পড়ছিলাম। যাই হোক, হ্যাঁ, তো অথবা ডিপিজিএন বা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস হয়। তো এই যে পরেরটা আসছি আমরা। হ্যাঁ, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস গেল। তো আসি অফেন ডিউ টু এসএলই, এসএলইর কারণে হয়ে থাকে। তো এসএলই আমরা জানি একটা টাইপ অফ লুপাস যেটা হলো সিস্টেমেটিক লুপাস এরিথ্রোমাটোসিস। এখানে কি হয়, এটা মোস্ট কমন টাইপ অফ লুপাস একটা। হ্যাঁ, এরিথ্রোমাটোসাস। তো এটা হলো অটোইমিউন ডিজিজ ইন হুইচ দ্য ইমিউন সিস্টেম অ্যাটাকস ইটস ওন টিস্যু। যখন আমার ইমিউন সিস্টেম নিজের টিস্যুকেই অ্যাটাক করে সেটা হলো আমার এসএলই। হ্যাঁ, তো সাধারণত কি থিঙ্ক ওয়ার লিউপাস, এটাকে আবার ওয়ার লিউপাসও বলা হয়ে থাকে। এই যে আমরা যদি দেখি ওয়ারের মতো অবস্থা, এটা হলো ওয়ার লিউপাস। ইমেজে না যাই। তো যাই হোক, ওয়ার লুপ লিউশন ইজ ওয়ান অফ দ্য অ্যাক্টিভ লেশনস অফ লিউপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিস আমার এই যে ওয়ার লুপ লেশন দেখা যায় সাধারণত। হ্যাঁ, তো এটা হলো আমার আহ, এর জন্য এসএলইতে দেখাতে হয়। দেন হলো ডিপিজিএন আর এমপিজিএন তো আমরা বলছি অফেন প্রেজেন্স অ্যাজ নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড নেফ্রাইটিক সিনড্রোম কনকারেন্টলি। মানে আমার সাধারণত ডিপিজিএন আর ইয়ে আছে কনকারেন্টলি, মানে কি অ্যাট দ্য সেম টাইম বা সাইমultaneously। তো এটা হলো আমার এই যে ডিপিজিএন মানে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস, আর এমপিজিএন, হ্যাঁ, যেটা হলো আমার মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস। এই দুইটা একসাথে আমার নেফ্রাইটিক নেফ্রোসিনও দুইটার ক্ষেত্রে দেখা যেতে পারে। ওকে, দেন হলো এলএম কি, আমি যদি লাইট মাইক্রোস্কোপি দেখি আমি ওয়্যার লুপিং অফ দ্য ক্যাপিলারিজ পাবো, সোজা কথা। হ্যাঁ, তো ওয়্যার লুপিং মানে কি, ডি নাম্বার চিত্র যদি দেখি এই যে ওয়্যারের মতো। হ্যাঁ, ডি নাম্বার চিত্র ওয়্যারের মতো আছে। তো এটা হলো ওয়্যার লুপিং অফ দ্য
লুপের মতো ক্রিয়েট করছে, ওয়্যারের মতো ওয়্যার দিয়ে, সেটা হলো ওয়্যার লুপিং অফ ক্যাপিলারিজ। তারপর আইএফ যদি চেক করি, হ্যাঁ মানে ইমিউনোফ্লোরেসেন্স, এখানে গ্র্যানুলার দেখতে পাবো। একটু আগে আমি পড়ছি, একটু আগে, যে আমি গ্র্যানুলার আইএফ কই পাবো, গ্র্যানুলার আইএফ পাবো আমার পিএসজিএন, হ্যাঁ, অথবা আমার ডিপিজিএন। হ্যাঁ, তো পিএসজিএন কি, এই যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, পিএসজিএন, হ্যাঁ, এখানেও আমি কিন্তু গ্র্যানুলার পাই। এই যে সরি, যাই হোক, তো এখানে আমরা গ্র্যানুলার আইএফ পাই। সেম ঠিকভাবে আমার গ্র্যানুলার আইএফ পাই হলো আমার ডিপিজেনে, এই যে, তো আমার আইএফ পাইলাম গ্র্যানুলার, ডান। দেন হলো ইএম পাবো সাব এন্ডোথেলিয়াম, মানে এন্ডোথেলিয়ামের নিচে, হ্যাঁ, এন্ডোথেলিয়াম তো আমরা জানি পোটোসাইটের ওইখানে, তাই তো। তো সামটাইমস সাব এপিথেলিয়াম, এপিথেলিয়ামের উপরে, অর ইনফ্রামেমব্রেনাস আইজিজি বেসড আইসি, মানে ইমিউনো কমপ্লেক্স অফেন উইথ সি থ্রি ডিপোজিশন। আমার সি থ্রি ডিপোজিশন হবে, তখন কি হবে, ইন্ট্রামেমব্রেনাস আইজিজি বেসড আইসিস অফেন উইথ সি থ্রি ডিপোজিশন। সো ফার্স্ট অফ অল আমার ইলেকট্রন মাইক্রোস্কোপি হবে সাব এন্ডোথেলিয়াম, এক নম্বর কথা। সামটাইমস সাব এপিথেলিয়ামও হতে পারে, অর ইনফ্রামেমব্রেনাস হতে পারে, যখন কি আইজিজি বেসড আইসিস, হ্যাঁ, ইমিউন কমপ্লেক্স যারা হলো আইজিজি বেসড, অফেন উইথ সি থ্রি ডিপোজিশন, আমার সি থ্রি ডিপোজিশন হবে। সি থ্রি আমরা পড়ছি, সি থ্রি ডিপোজিশন হলো আমার একটা কমপ্লেক্স প্রোটিন। সো সেই কেসে সাধারণত এটা হয়ে থাকে। তো ড্যাম অ্যাব্রিভিয়েশন, সি থ্রি হলো কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন ফিজিওলজিতে ইউজ করে, এটা অ্যাকচুয়ালি এটা না, কমপ্লিমেন্ট প্রোটিন আসলে, হ্যাঁ, কমপ্লিমেন্ট সি থ্রি ইজ আ ব্লাড টেস্ট দ্যাট মেজার্স দ্য অ্যাক্টিভিটি অফ সার্টেন প্রোটিন। তো যাই হোক, তো আমার সিটি কমপ্লিমেন্ট প্রোটিন ডিসপোজিশন হবে। দেন হলো আমার আইজিএ নেফ্রোপ্যাথি বা বার্গার ডিজিজ, এখানে কি হয়, এপিসোডিক হেমাচিউরিয়া হবে, মানে এপিসোড বাই এপিসোড সিরিয়াল আমার হেমাচিউরিয়া হতে থাকবে, ইউরিনে ব্লাড আসবে, দ্যাট ইউজুয়ালি অকার্স কনকারেন্টলি অ্যাট দ্য সেম টাইম উইথ রেসপিরেটরি অর জিআই ট্র্যাক্ট ইনফেকশন। তো আমার এটা হলো আমার হেমাচিউরিয়াটা হবে কার সাথে হবে, রেসপিরেটরি আর জিআই ট্র্যাক্ট ইনফেকশনের সাথেই হবে। ওকে, তো আইজিএ ইজ সিক্রেটেড বাই মিউকোসাল লাইনিংস, আমার আইজিএ সিক্রেটেড হবে, হ্যাঁ, আইজিএ সিক্রেটেড বাই মিউকাস লাইনিং। তো মিউকাসাল লাইনিংস দিয়ে আমার আইজিএ সিক্রেট হবে। রেনাল প্যাথোলজি অফ আইজিএ ভ্যাসকুলাইটিস হবে, হ্যাঁ, আইজিএ ভ্যাসকুলাইটিস, এইচএসপি, সোজা কথা। তো এবার ইজ এইচএসপি, এইচএসপি হলো হাইলি সরি, এটা আসলে এটা না, এইচএসপি হলো হেনস স্ক্লার্নাল প্যাপিউরা, এটা আমরা পড়ছি। এই পারপিউরা সাধারণত আমার হিপ আর লেগ, এখানে আমার এই পারপিউরাটা দেখাতে থাকে। আমরা তো পারপিউরে জানি যে স্কিনের নিচে পিগমেন্ট 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 করে লাল 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 হয়ে যাবে, হ্যাঁ, তো সেটা হলো আমার পারপিউরা। তো এই হেরাস স্ক্লোনাইন পারপিউরা সাধারণত লেগ আর ইয়েতে স্কিনে দেখা যায়। তো এটা মেইনলি হয়ে থাকে আইজিএ ভাস্কুলাইটিসের ক্ষেত্রে, মানে আইজিএর জন্য। IgA vasculitis, a disease of the skin, mucous membranes, and sometimes other organs, the most oftenly affects children. ডিজিজ কজ কি, প্যালপেবল পারপিউরা দেখা যাবে, জয়েন্ট পেইন দেখা যাবে, অ্যাবডোমিনাল পেইন দেখা যাবে, হ্যাঁ। আর এটা হলো আমার ভাস্কুলাইটিস, মানে কি ভ্যাসেলস ভাস্কুলারচারের, আইজিএ ভাস্কুলারচারে ইনফ্লামেশনের জন্য হবে। যাই হোক, তো গেল যে আইজিএ ইজ আ রেনাল প্যাথোলজি অফ আইজিএ ভাস্কুলাইটিস। তো আমার এটা আমার আইজিও ভাস্কুলাইটিস এর জন্য আমার এইচএসপি দেখা দিবে, হ্যাঁ, বার্গার ডিজিজে। তা আমার যদি এলএম চেক করি, মানে লাইট মাইক্রোস্কোপি, আমি পাবো মেসেঞ্জিয়াল প্রলিফারেশন, মানে মেসেঞ্জিয়াল সেলস যেটা আছে গ্লোমেরুলাসের ওখানে, সেটা হলো আমার খুব অনেক প্রলিফারেট মাসে অনেকবার ডিভিশন হয়েছে। আইএফএ পাবো আমি হলো আইজিএ বেসড আইসি ডিপোসিস মেসেঞ্জিয়াম, যেহেতু মেসেঞ্জিয়াম রিলেটেড, আমার এখানে আইজিএ বেসড ইমিউনো কমপ্লেক্স ডিপোজিশন হবে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপে সেম, যে মেসেঞ্জিয়াল আইসি ডিপোজিশন হবে, সোজা কথা, দুইটা সেম। অ্যালপোর্ট সিনড্রোমে কি, মিউটেশন ইন টাইপ 4 কোলাজেন, আমার টাইপ 4 কোলাজেন যেটা আছে সেটা যদি আমার মিউটেশন হয়, সেটা হবে অ্যালপোর্ট সিনড্রোম। এতে হবে কি, আমার ইররেগুলার থিনিং অ্যান্ড থিকেনিং অফ দ্য স্প্লিটিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তার মানে ইররেগুলার থিকনিং আর থিকেনিং হবে, মানে হলো ইররেগুলারলি, মানে অনিয়মিতভাবে আমার থিন চিকন হবে, মোটা হবে, স্প্লিটিংও হবে, হ্যাঁ। কার হবে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, জিবিএম এর হবে। মোস্ট কমনলি এক্স লিঙ্ক ডোমিনেন্ট। আচ্ছা, তো আমরা কি অ্যাকচুয়ালি জানি, এটা একটু বলে যাই, যে আমার কি কি থাকে একটা গ্লোমেরুলারের, মানে যে লাইন আছে, হ্যাঁ, এখানে আমার গ্লোমেরুলার মেমব্রেন থাকবে, এটা হলো আমার জিভিএম থাকে, হ্যাঁ, এখানে আমার পোটোসাইট থাকে, যেটা হলো আমার মেসেঞ্জিয়াল সেলস হ্যান ত্যান থাকে, সেটা হলো আমার এন্ডোথেলিয়াম, হ্যাঁ, এন্ডোথেলিয়াম, আর এটা হলো আমার এপিথেলিয়াম থাকে, হ্যাঁ, এই তিনটা হলো লাইনিং আমার
গ্লোমেরুলার সেল। হ্যাঁ, ফার্স্ট আমার এপিথেলিয়াম থাকে, দেন হলো আমার ইয়ে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থাকে, দেন আমার হলো এই যে পিজিএম থাকে। সরি, পিজিএম মানে হলো আমার ইয়ে পোরোসাইট থাকে, দেন হলো মেসেঞ্জিয়াল সেলস থাকে, বা যেটাকে আবার এন্ডোথেলিয়াল পোর্শন বলে। তো আমার এখানে যেটা বলছে আমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন মানে মাঝখানের যেটা, এটার হলো থিকেনিং আর ইনফ্লামেশন হবে। যাই হোক, তো মোস্ট কমনলি কি এটা আমার এক্স ডমিনেন্ট, ওকে। হ্যাঁ, আর আই প্রবলেমস কি আমার রেটিনোপ্যাথি হবে। হ্যাঁ, রেটিনার ওখানে আমার প্যাথোলজি হবে, অ্যান্টেরিয়র লেন্টিকুলাস প্রবলেম হবে। তো একটা একটা করে দেখি আমার অ্যান্টেরিয়র, রেটিনোপ্যাথিটা কি। রেটিনোপ্যাথি হলো আমার ডায়াবেটিস, আচ্ছা ডায়াবেটিসের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে থাকে। যাই হোক, তো এটা হলো আমার কমপ্লিকেশন দ্যাট এফেক্টস আই, সাধারণত ব্লাড ভেসেলস, ড্যামেজ টু দ্য ব্লাড ভেসেলস অফ দ্য লাইট সেন্সিটিভ টিস্যু বা রেটিনার যখন আমার ড্যামেজ হয় তখন রেটিনোপ্যাথি। প্যাথি মানে ড্যামেজ, সোজা কথা, রেটিনার ড্যামেজ রেটিনোপ্যাথি। অ্যান্টেরিয়র লেটিনোকোনাস, সেটা হলো লেন্টিকোনাস, এটা হলো ইজ আ প্রেজেন্ট উইথ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য অকুলার লেন্স assumes a conical shape। তো আমার anterior surface of the ocular lens যেটা, এটা anterior lenticulus বলা হয়ে থাকে। যাই হোক, তো গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে, আই প্রবলেমস হবে, দেন হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস হলো, দেন হলো সেন্সরি ইউরেনাল ডিফনেস হবে। হ্যাঁ, সোজা কথা, সেন্সর নিউরাল মানে কি আমার ডিফনেস হবে, আই প্রবলেম হবে, তারপর ডিফনেস হবে, কান্ট সি, কান্ট বি, কান্ট হিয়ার আ বি। খুব সুন্দর একটা নিউমোনিক। হ্যাঁ, দেখতে পারি না, আই প্রবলেম। পি করতে পারি না, কিডনির প্রবলেম, গ্লোমেরুলোনেফ্রাইটিস। শুনতে পারি না, ডিফনেস, কারণ সেন্সরি নিউরাল ডিফনেস, কান্ট হিয়ার এ বি। হ্যাঁ, তো ইএম এর ক্ষেত্রে যেটা, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ব্যাস্কেট উইভ অ্যাপিয়ারেন্স ডিউ টু ইরেগুলার থিকেনিং অফ জিবিএম। তো ইরেগুলার থিকেনিং অফ জিবিএম যখন হইতেছে, এর জন্য একটা ব্যাস্কেট উইভ অ্যাপিয়ারেন্স দেখা দিবে, ওকে। Basket with appearance. The membranoproliferative glomerulonephritis কি MPGN is a nephritic syndrome that often co-presents with কি nephrotic syndrome। তো MPGN আসলে তো আমার নেফ্রাইটিক আর নেফ্রোটিক সিনড্রোমে দুইটার ক্ষেত্রেই আসে membranoproliferative glomerulonephritis। তো টাইপ 1 মে বি 2 ডিগ্রি টু হেপাটাইটিস বি অর সি ইনফেকশন। আমার হেপাটাইটিস বি আর সি ইনফেকশনের জন্য আমার সাধারণত টাইপ 1টা দেখা দেয়। মে বি ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে কি? ইডিওপ্যাথিক মানে আননোন থাকে। ইডিওপ্যাথিক ডিজিজ মানে আননোন কজ অফ ডিজিজ, ইডিওপ্যাথিক। হ্যাঁ, সাব এন্ডোথেলিয়াল আইসিস মানে হলো ইমিউনো কমপ্লেক্স সাব এন্ডোথেলিয়াল, এন্ডোথেলিয়ামের নিচে ডিপোজিটস উইথ কি গ্র্যানুলার আইএফ। হুম, তা আমি যদি আইএফ করি, তাহলে আমি দেখবো যে ফার্স্ট অফ অল একটা গ্র্যানুলার আইএফ দেখতে পারবো। সেটা আমি একটু আগেই পড়ছি, কোথায় পড়ছি, এই যে এখানে পড়ছিলাম। কই গেল, এই যে গ্র্যানুলার আইএফ কি পিএসজিএন আর ডিপিজিএন এই দুইটা ক্ষেত্রে দেখা যায়। সরি, এটা অ্যাকচুয়ালি এমপিজিএন, তো এটা ক্ষেত্রে পড়ছিলাম এই যে। আচ্ছা, এখানে আমরা যেটা পড়ছিলাম যে ডিপিজিএন আর এমপিজিএন অফেন প্রেজেন্স উইথ কি নেফ্রোটিক সিনড্রোম একসাথে, মানে হলো কনকারেন্টলি। হ্যাঁ, তো সেম, এই যে এখানে এটাই লিখছে যে এমপিজিএনটা সাধারণত নেফ্রাইটিক সিনড্রোম দ্যাট অফেন ক্রো প্রেজেন্স উইথ নেফ্রোটিক সিনড্রোম, একই জিনিস। মানে আমার এমপিজিএন যেটা আছে এটা নেফ্রোটিক দুইটা ক্ষেত্রেই আসতে পারে, ওকে। আর ওইখানে আমরা বললাম যে সাব এন্ডোথেলিয়ান আইসি ডিপোজিশন হবে, মানে এন্ডোথেলিয়ামের নিচে আমার আইসি ডিপোজিট করবে। হ্যাঁ, দেন হলো টাইপ 2 এর ক্ষেত্রে যেটা হবে অ্যাসোসিয়েটেড উইথ সি থ্রি, মানে কমপ্লিমেন্ট প্রোটিন সি3 হলো নেফ্রাইটিক ফ্যাক্টর। হ্যাঁ, আইজিজি অ্যান্টিবডি দ্যাট স্ট্যাবিলাইজেস সি3 কনভার্টেজ পারসিস্টেন্ট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, সিটি লেভেল কমে যাবে। এত কিছু লাগবে না, সোজা কথা আমার সিটি লেভেলটা কমে যাবে, এটা বলবো। এতে কি হবে আমার ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিটস অলসো কজ ডেন্স ডিপোজিটস জিটিস। তো টাইপ যেটা হয় যে আমার এক নাম্বার হলো সাব এন্ডোথেলিয়াল আইসি ডিপোজিট হয়েছে। হ্যাঁ, একটা গেল। সেকেন্ড হলো আমার ইন্ট্রামেমব্রেনাস ডিপোজিট হয়েছে, যেটাকে আমার ডেন্স ডিপোজিট ডিজিজও বলা হয়। তো সাব এন্ডোথেলিয়ামের নিচে, মেমব্রেসের ভিতরে ডিপোজিট হয়েছে, এই দুইটা ক্ষেত্রে হয়। বোথ টাইপসে কি আমার মেসেঞ্জার্স গ্রোথ হবে, মানে মেসেঞ্জার্স গ্রোথ করবে না। জিবিএম গ্লোমেরুলো মানে বেসমেন্ট মেমরি স্প্লিট করবে। হুম, আর ট্যাম ট্র্যাক অর এইচ এন ই পিএএস স্টিং দেখা যাবে। ফার্স্ট হলো ট্র্যাকের মতো এইচ এন ই পিএএস স্টেইন, এটা একটু সার্চ দিতে হবে। আর টু মোস্ট কমনলি ইউজড স্টেইনস ইন হিস্টোপ্যাথোলজি, যেটা হলো হিমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন। দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড স্টেইন ইন রুটিন প্যাথোলজি। তো রুটিন প্যাথোলজি একটা খুব কমনলি ইউজড স্টেইন।
হ্যাঁ, তো আমি যখন এইচ অ্যান্ড ইআরপিএএস দুইটা স্টেনিং প্রসেস, হ্যাঁ, এই দুইটা স্টেন সাধারণত আমার ঢালা হয়। তো এই দুইটা স্টেন দিয়ে আমি কি দেখতে পারবো, ট্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স দেখতে পারবো। হ্যাঁ, এই যেটা হলো আমার ট্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স। যাই হোক, তো ট্যাম ট্র্যাক অ্যাপিয়ারেন্সটা মনে রাখতে হবে আমার। ট্যাম ট্র্যাকস আর ট্রাম ট্র্যাক সাইন্স আর মেডিকেল সাইন্স দ্যাট বিয়ার সাম রিসেম্বলেন্স টু ট্রাম ওয়ে ট্র্যাকস। আমরা ট্রাম দেখছি আমরা, ট্রাম ট্র্যাক সাধারণত কি, ট্রাম থাকে, যে যে ট্রাম, এই যে ট্রাম চলাচল করে রেল লাইনের উপর দিয়ে, হ্যাঁ, এই যেরকম। তো এটাই, এই যে ট্রাম ট্র্যাক বলে এটাকে। তো এই যে ট্রাম ট্র্যাকের মতো আমার অ্যাপিয়ারেন্স দেখা দিছে, এই যে ট্রাম ট্র্যাকের মতো দুইটা লাইন। হ্যাঁ, ট্রাম ট্র্যাক যেমন দুইটা লাইনের উপর দিয়ে ট্রাম চলে, সেরকম এরকম দুইটা লাইন দেখা যাচ্ছে, এর জন্য এটাকে বলে ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স। সো দ্যাটস ইট।